সৈকত ভুরু কুচকিয়ে বলল, এবার কি তোরে আমাদের সিরিয়াসনেস বোঝানোর জন্য আইসিইউতে নিয়ে যেতে হইব? নাহিদ থম ধরে বসে রইল, কিছুক্ষণ কথাই বলল না। তখন এক প্লেট বিরিয়ানি হাতে অন্যদিকে আসতে দেখা গেল। নাহিদ দূর থেকে ওকে দেখে বলল, ওই কি সিরিয়াস? নইলে দেখা যাইব সব ঠিক হওয়ার পর বিয়ের দিন বলবে বিয়ের খানা মজা হয় নাই, আজ ফুড ফেস্টিভ্যাল আছে, বিয়ে করতে মন চাইতেছে না, বিয়ে আরেকদিন করবো, আগে খাইয়ে আসি। সৈকত আর রুবাব হেসে ফেলল। সৈকত বলল, ওর দ্বারা অসম্ভব না। একবার মনে আছে আমাদের সিটি হচ্ছিল, পরীক্ষার মাঝে অন্তর বলল আমাদের ক্ষুধা লাগছে, পরীক্ষা দিব না, খাইয়ে আসি। সত্যি বাইরে হয়ে গেছিল। আবার হেসে ফেলল সবাই। অন্তর খেতে খেতে স্টেজে কাছে গেল। কি কইতাছস তোরা? বন্ধুরা চাপা হাসল। কেউ বলল, অন্তরও টের পেল না কিছুই, কিভাবে বুঝবে? কেউ কখনো শুনেছে বিয়ের পর স্টেজে বসে এক গুছালো বন্ধুর জীবনে গুছিয়ে দেওয়ার চিন্তার মতো থাকে? বন্ধু মনে একজন থাকে, সে সুচিন্তক, সবার দিকে খেয়াল রাখে, সেই মানুষটা সৈকত। কেউ যা খেয়াল করেনি তাও খেয়াল করেছে। নিজের জীবন সাজানোর সাথে সাথে বন্ধু জীবনও সাজিয়ে দিতে চাইছে। ওরা সুখে থাকবে, ওর বন্ধু একাকিত্বে ঘেটে যাবে, এ আদৌ হতে দেয়া যায়? আজ রুবাব সেজুদের বিয়ে, বহুপাক্ষিকতার দিন। বুক কাঁপছে রুবাবের, নার্ভাস লাগছে। নাইদন্দার পাশে রইল সবসময়, সৈকতকে নিল মাঝপথ থেকে। সৈকত রুবাবের মুখ থেকে ভুরু কুচকালো। আর এমনি আসুস কেন ভাই? রুবাব নড়েচড়ে বসল। অন্তর বলল, এমন মোচড়ামুচড়ি করতেছিস কেন? টয়লেটে যাবি? গেলে এখনই যাইতে হইব। হলে গিয়ে শেরওয়ানি পরে বর টয়লেটে যাচ্ছে, এমন সিন দেখতে ফানি লাগবো। গাড়ি থামাবো? রুবাব হঠাৎ চোখে তাকালো অন্তরের দিকে, বলল, মজা নিবি না শালা, এমনিতেই নার্ভাস লাগতেছে। যে ভাব ধরতেছিস যেন তুই জীবনে প্রথমবার গায়ে তেল মাখাইছিস, শীত কাটাইতে যাচ্ছিস। চিল ব্রো, তুই বিয়ে করতে যাচ্ছিস, চিল। নাহিদ বলল, ফার্স্ট টাইম বিয়ে করতেছিস তো, এই জন্য নার্ভাস লাগছে, সেকেন্ড টাইম ঠিক হয়ে যাবো। সেকেন্ড টাইম? রুবাব অবাক হয়ে বলল, আমি কি বিয়ার নামতে পড়তে যাইতেছি? বিয়া একে বিয়া, বিয়া দুগুণা দুই, সেকেন্ড টাইম আইব কইতে। শালা কোথায় একটু সান্ত্বনা দিবি তা না, আরো মজা নিতেছস। রুবাব রেগে গেল। সৈকত পিঠ চাপড়েলে শুধরে দিল, আমি না, তুই আমার শালা। তোর শালা সাদাত ভাই, যারা তুই আজকে পা ধরে সালাম করে মিষ্টি খাওয়াবি। রুবাবের চেহারা বদলে গেল। কেন ভেজাল করব না তো শালা? আমার কেন জানি ভয় লাগতেছে। হেয়ালি ছেড়ে বন্ধুরা এবার সিরিয়াস হলো। দৃঢ়স্বরে বলল, অন্তর বলল, আমরা আসি না? মঙ্গল আর মিষ্টি প্যাকেজ দুইটাই রেডি। কিছু হইলে নাহিদের জাদুর ঠ্যাং দিয়া ছুঁড়ে মারবো। নাহিদ, তোর ঠ্যাং অ্যাক্টিভ রাখ। সেন্টারে গিয়ে দেখলো সেজুতি আসেনি তখনও। রুবাব স্টেজে গিয়ে বসলো। সৈকত ইতিউতি করে মনকে খুঁজলো। মেয়েটা একেবারে উধাও। ফোন দিল, মন রিসিভ করতেও সৈকত বলল, চন্দ্রকথা, তুমি কোথায়? একবার তো দেখা দাও। দেখা দেয়া যাবে না, কাল বিয়ে। আজ নাকি দেখা সাক্ষাৎ করা ঠিক না। মানে কি? মানে হলো আমার মা খালারা মিলে 144 ধারা জারি করেছে। আজ তোমার সাথে দেখা করা যাবে না, দেখা হওয়াও যাবে না। আজব কথা। আমার বউ আমি দেখবো, তা কার কি? কোথায় আছো বলো, আমি আসছি। আমি খোঁজ দিব না, পারলে নিজে খুঁজে বের করে নিয়ে যাও। মন চাপা হেসে বলল, এখন দেখার পালা তার মা, খালা, ফুপু সবার মাঝে থেকে সৈকত কিভাবে নিয়ে যায় ওকে। কিছুক্ষণ পরে এদিকে আসতে দেখা গেল। মুন লুকালো না, বরং হাসলো। সৈকত সোজা এসে দাঁড়ালো মুনের সামনে। কাউকে খেয়াল করেনি এমন ভাব করে চঞ্চল সরে বলল, আমি তোমাকে খুঁজে হয়রান হচ্ছি আর তুমি এখানে বসে আছো। মুন চোখ বড় বড় করে চেয়ে আছে। তাই না চমকে বললেন, আরে বাবা, তুমি ভালো আছো? সৈকত এমন ভান করে যেন সে দেখেনি ওনাকে। অবাক হয়ে বলল, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। থেমে অতি বিনয়ের সাথে বলল, সরি মা, আমি আপনাকে খেয়াল করিনি। ভালো আছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো? জামাতার অমায়িক কথায় গলে গেলেন তারই না। হেসে বললেন, না, কোনো সমস্যা হচ্ছে না। তোমার কিছু লাগবে নাকি? ফটোশ্যুটের জন্য ডাক পড়েছে, আমি কি মনকে নিয়ে যেতে পারি মা? মুনের খালা বললেন, আমার নামের বালা, রিং সব পরে আর বেঠিক কিছু আছে বলে মনে হয় না। কাল যেহেতু নিয়েই যাব, আজ গেলে খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। তড়িৎ মুনের হাত ধরল সৈকত, বলল, যাও। আসো। যেতে যেতে শ্বশুরকে বলল, থ্যাংক ইউ মা।
তারিনা হেসে ফেললেন। বিয়ের ঠিক হবার পর কত নয়া রূপ সামনে আসছে, তিনি অবাক হচ্ছেন, মজা পাচ্ছেন। কয়েক কদম বাড়িয়ে মন সৈকতের গায়ে চিমটি কেটে বলল। এভাবে কেউ বলে নির্লজ্জ? গা ঢলতে ঢলতে সৈকত বলল। কোলে তুলে আনেনি যে শুকুর করো। তুমি আমাকে কোলে নেওয়ার কথা ভাবছিলে? অবাক হয়ে বলল মন। সৈকত ঠোঁট কামড়ে হাসলো। এমন হুরের মতো সামনে এলে শুধু কোলে না, আরো অনেক কিছু ভাবি আমি। মনে কান গরম হয়ে গেল। কি অসভ্য! বিয়ের মহল, উচ্ছ্বাসিত আনন্দ মহল। কনেপক্ষের মেয়েরা চুপিসারে আলাপ করছে জুতো চুরির ব্যাপারে। কে জুতো নিয়ে পালাবে, কোথায় লুকাবে, কত পাওনা দাবি করবে চাপা গুঞ্জন, এমন পরিকল্পনা করছে। সৈকত, মুন, নাহিদ রুবাবের সাথে ছবি তুলছে। বন্ধুদের গ্রুপ ছবি তোলা হয়েছে, এবার কাপল সিঙ্গেল তোলা হচ্ছে। মুন স্টেজে উঠবার পর অন্তর নেমে গেল স্টেজ থেকে। হাতে ক্যামেরা তার, বেশ ভালো ছবি তুলে। শখ থেকে কেনা ক্যামেরা। স্টেজ থেকে নেমে নিজের ক্যামেরায় কয়েকটা ছবি তুলল। ছবি তোলা শেষ ওর চোখে পড়ল বছর তিনেকে এক পুতুল কন্যা, ফ্লাপি ফ্রক পরে টুকটুক করে হেঁটে বেড়াচ্ছে। বাড়ি সুন্দর ঠেকল অন্তরের। ক্যামেরায় ফোকাস করে একটা ছবি তুলল। বাচ্চাটার স্থান পরিবর্তন হলো, দৌড়ে গেল অন্যদিকে। সেদিকে ক্যামেরা ফোকাস করতে হঠাৎ সুন্দর এক মানবী ধরা পড়া ক্যামেরায়। পিচকালা শাড়িতে অপরূপা প্রাণখোলা হাসিতে চোখ আটকাল। এক মুহূর্তের জন্য থমকে গেল অন্তর। ছবি ক্লিক হয়ে গেল। মেয়েটার এদিকে খেয়াল নেই। সে সমবয়সী এক মেয়ের সাথে গল্প করছে, গল্পের মাঝে হেসে যাচ্ছে। সেই হাসি তীর হয়ে বিঁধল অন্তরের বুকে। মুগ্ধতা স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। পরপরে নিজ মনে বলল, ইম্পসিবল। চারদিকে হইচই পড়ছে। বউ এসেছে, বউ এসেছে। পার্লার থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল সেজুতির। বউ আগমনের গুঞ্জন কানে আসতে উত্তেজনে কেঁপে উঠল রুবাবের বুক। স্থির চোখে চেয়ে রইল হলের দরজার দিকে। অফ হোয়াইট লেহেঙ্গার সুব্রতা অপ্সরা সেজে বধূ আগমন ঘটল খানিক বাদে। একেবারে হালকা সাজ, কি স্নিগ্ধ লাগছে। রুবাবের চোখ ফেরাতে পারল না। স্নিগ্ধতার মুগ্ধ হয়ে রইল। এদিন এই সাজের জন্য ওদের কত অপেক্ষা, কত রাত জাগা, গল্প, বিরহ, সব আজ সফল। এই তো তার জন্য বউ সেজে এসেছে সেজুতি। রুবাব তাকিয়ে থাকার মাঝে হেসে ফেলল। উঠে দিয়ে গেল বধূর দিকে। সেজুতি ওর এক কাজিনকে ধরে নিয়ে আসছিল। রুবাব স্টেজের সিঁড়ির কাছে গিয়ে হাত বাড়ালো। সেজুতি চাইল ওর দিকে। প্রেমিকের পাগল করা চাহনি দিকে হেসে হাত বাড়ালো। রুবাব ওর শক্ত করে হাত ধরল। মনে হচ্ছিল ছাড়লে সেজুতি হারিয়ে যাবে। দিবানের দিকে পা বাড়িয়ে রুবাব ধীরে স্বরে বলল, সুন্দর লাগছে তো আমার বউটাকে। কাজে এসে বসেছেন, বিয়ে পড়াবেন। সাদাত গম্ভীর মুখে এলো। ওর কোমরে তখন রিভলভার রাখা। শত্রুপক্ষ কম নেই, কে কোন দিকে হামলা করে বলা যায় না। রিভলভারটা অন্তরের চোখে পড়তেই দিবানের পিছনে রুবাবের কানে কাছে গিয়ে ফিসফিস করে বলল, রুবাব দেখ, তোর শালা মিষ্টি বদলে পিস্তল নিয়ে আইছে। তুই মঙ্গলের প্ল্যান ক্যান্সেল করে ভুল করছিস। এখনো সময় আছে, জাদুর ঠ্যাঙের সঠিক ব্যবহার কর। রুবাব দাঁতে দাঁত চেপে বলল, দোয়া ইউনুস পড়ো, খালি ভালো ভালো বিয়েটা হয়ে যাক, তারপর রিভলভারের জন্য দুই মিষ্টি বেশি খাওয়ামো। নাহিদ একটা টিস্যু ভাঁজ করে এগিয়ে দিল রুবাবের দিকে। বিয়ে হইতেছে তোর, বকবক না করে একটু শরম কর। কাজে বিয়ে পড়া শুরু করলেন। সেজুতি থম ধরে বসে রইল। কবুল বলার সময় কাঁপল খুব। রুবাব এক সেকেন্ডও সময় নেয়নি কবুল বলতে। বলার সাথে সাথে 3 বার কবুল বলে ফেলেছে। ওর কবুল বলার ধরন দেখে সবাই হেসে ফেলল। রুবাব অবিশ্বাস্য সুরে বলল, সে যদি এখন আমার বউ হয়ে গেছে সত্যি। নাহিদ হেসে কাজ চাপড়ালো। সত্যি? নাহিদ মিষ্টি নিয়ে এলো। অন্তর সবার মাঝে মিষ্টি বিতরণ ভান করল। সবার আগে সাদাতকে খাওয়ালো সৈকত। তারপর রুবাবকে গিয়ে বলল, ঈদ মোবারক বন্ধু, এবার দমটা ছাড়। কনভেনশন হলের এদিকে বুফেতে খাবার আয়োজন হয়েছে। সারি সারি খাবার রাখা। বিয়ের পর অন্তর সেদিকে এলো। ভীষণ খিদে পেয়েছে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। অন্তর প্লেট ভর্তি খাবার নিয়ে বসলো। গপাগপ যা পেরেছে তাই গিলেছে। মিষ্টি, টক, ফুচকা, ড্রিঙ্কস, ডেজার্ট, একে হাত ভাতের মতো খেতে দেখে নাহিদ এসে বলল, এই, তোর কি সারাত ভাইয়ের পেটুসির আসর করছে? এমন করে খাইতেছিস কেন? অন্তর খেতে খেতে রেগে বলল, বইন তো দিবি না, অন্তত খাইতে দে, নজর দিতাছস কেন? নাহিদ চোখ রাঙালো। কথায় কথায় বোন টানবি? দেয়ার হলেও দিব না। অন্তর হেলি করে বলল,
না টানলে দিবি? নাহিদ বলল, এমন হাবাদের মতো খাইতে দেখলে তোর কাছে কোনো ভাই তার বোন বিয়ে দিব? হ্যাঁ, মানুষ ভয়ে থাকবো। বিয়ের পর খানা না পাইলে তুই না শ্বশুরের বাড়ি ঘর ল্যাব কম্বল খাওয়া শুরু করস। বিয়ে করবার একটু শুধরাই যা মামা। অন্তর নিজ মনে খেয়ে গেল। নাহিদ একে পরখ করে দেখল অন্তরের স্বাস্থ্য আগের থেকে কিছু ভেঙে গেছে। মেদ ভুঁড়িও নেই, শরীরে সুগঠন আছে, দেখতে খারাপ লাগে না, ঠিকঠাক। প্রশ্ন হলো, এত খাওয়া যাচ্ছে কোথায়? সে ভুরু কুচকে বন্ধুর পানে চাইল, বলল, আর খাইস না, এবার পেট ব্লাস্ট হবো। শিরোনাম হবে, ঢাকায় বন্ধুর বিয়েতে অতিরিক্ত খেয়ে পেট ব্লাস্ট হয়ে আহত অন্তর নামের এক যুবক। তোর তো ঠ্যাঙে মেলা জোর। আমার পেট ব্লাস্ট হইতে দেখলে তোর জাদুর ঠ্যাং দিয়া উইরা মইরে। ওদের পাশে ফুচকা স্টল। নাহিদ একটা ফুচকা নিল। অন্তরের প্লেটে টক ছিল, একটু নিতে গিয়ে অনেকটা পড়ে গেল ফুচকা। ফেলে না দিয়ে সেই টক সমেতে মুখে নিল। অন্তর সন্দেহ চোখে তাকিয়ে বলল, তোর তো ঠ্যাঙে মেলা জোর। আমার পেট ব্লাস্ট হইতে দেখলে তোর জাদুর ঠ্যাং দিয়া উইরা মঙ্গলে যাইস গা। এত টক খাইতাছোস, সুখবর দিবি নাকি? সন্দেহ চোখে তাকালো নাহিদের পেটে। নাহিদ বিষম খেলো, নাকে মুখে উঠে কাশতে লাগলো। অন্তর পিঠ ঢলার নাম ধরে ধুমধাম খিল দিতে লাগলো। আর বলল, ছি নাহিদ ছি, বিয়ের আগে এসব? আমি তোকে ভালো ভাবছিলাম। নাহিদ কথা বাড়ল না। ওর মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। ঠাট্টা আসছে না। সৈকত এলো তখন। নাহিদের মলিন মুখ দেখে বলল, কাহিনী কি? তুই ঠিকই বলেছিস, এবারটা ডিপ্রেসড। জিমে না যাইয়া ফিট হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু হ্যালি করে বললাম, অথচ ওর মন বড্ড বিষাদ। কেন যে অন্তরের বিজনেসটা হলো না। সৈকত শান্ত স্বরে বলল। আমি কি কথা বলবো? নাহিদ অনেকটা সময় নিয়ে শান্ত স্বরে বলল। বল। নাহিদ চলে গেল অন্যদিকে। অন্তর আর সৈকত রইল। অতীব ধীরে বলায় এতক্ষণে আলাপ শুনছিল অন্তর। সৈকতের দেখে অন্তর মুখ চেপে বলল, আমি তোকে ভালো ভাবছিলাম। তুইও নাহিদের মতো সুখবরে টক খাবি নাকি? না, আমি এখনো হালাল হই নাই, তুই খা। অন্তর খাওয়ার মিন দিল। সৈকত ওর দিকে তাকিয়ে হুট করে ডাকলো, অন্তর, ক। তুই কি সিরিয়াস? কি ব্যাপারে? নাহিদের সুখবর কি না এই ব্যাপারে? অন্তর একানোর হেয়ালি করছে। সৈকত ভরার সুরে বলল। নাহিদের শালা বানানোর ব্যাপারে। অন্তরের চলে বিস্ময় দেখা গেল। হকচকিয়ে বলল, মানে কি? ডু ইউ হ্যাভ এনি ফিলিংস ফর নুহা? সৈকতের প্রশ্নে বিষম খেল অন্তর। কাঁচতে লাগলো। সৈকত পানি এনে দিয়ে বলল, ফিলিংস থাকলে বলে দে, নাহিদকে মানানোর দায়িত্ব আমার। কাশি থেমে গেল। অন্তর হেয়ালি করে বলল, আরে আমি তো মজা করি বলি ওসব। পড়াশোনা শেষ করে ভালো চাকরি করছিস, স্যালারিও ভালো, সিরিয়ালও আছে। এবার বিয়ের ব্যাপারটা নিয়ে সিরিয়াস ভাব। নাহিদের বোনটা বেশ ভালো, মনের মতো করে। তারে তুই বোনটোনও ভাবিস না, সো অন্য কিছু ভাবতেই পারিস। সৈকতের চোখ মুখ গম্ভীর, বেশ সিরিয়াস বুঝাই যাচ্ছে। ওর সিরিয়াসনেস দেখে খাদ্যপ্রাণ অন্তর মুখে খাবার উঠল না, স্তব্ধ হয়ে গেল। সৈকত হেয়ালি করে বলল, তাড়াতাড়ি বিয়ে কর। তুই আমি রুবাব মিলে একসাথে হানিমুন ট্রিপ দেব। অন্তর বিভ্রান্ত সুরে বলল, তুই কি সিরিয়াস? আমি রুবাব দুজনেই সিরিয়াস, তুইও সিরিয়াস হ। সবসময় হেয়ালিপনা করা ছেলেটা মুখ গম্ভীর হলো। ও ঠিক কি বলা উচিত, কি ভাবা উচিত বুঝে উঠতে পারছিল না। নাহিদের বোনের কথা ভেবে না, সে এমনি ঠাট্টা করে। সেটা যে বন্ধুরা ধরে বসবে তা অকল্পনীয় ছিল। সন্ধ্যাবেলা বিয়ে হয়েছে। উপহার বিদায় সহ যাবতীয় অনুষ্ঠানে শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত 10টা বাজলো। শেখ বাড়ির দরজায় গাড়ি থামলো। সেজু থেকে ধরে নামালো মন। রুবাব গাড়ি থেকে নেমে নাহিদার সৈকতকে বিদায় দিচ্ছে। কাল বিয়ে বলে আজ বাড়ি আসবে না সৈকত। তার এখন বাড়ি ফেরার পালা। সৈকতের সাথে নাহিদার তার পরিবার যাচ্ছে। বরপক্ষ সে। অন্তর কনেপক্ষে হিসেবে এই বাড়িতে থাকবে। শেখ বাড়ির রীতি আছে, নতুন বউ হেঁটে ভিতরে আসে না। তাকে শ্বশুরপক্ষের পুরুষ কেউ কোলে করে আনে। কে যেন হাসি ঠাট্টা করে কোলে নিচ্ছিল সেজুতিকে। কথা থামিয়ে তেড়ে এলো রুবাব। সেজুতিকে কোলে তুলে বলল, আমার বউ আমি কোলে নেব। সেজুতি বিদায়বেলা কেটে কেটে অস্থির। রুবাবের কাণ্ডে সেই অস্থিরতা উবে গেল। লজ্জায় গাল লাল হলো। চারদিকে হাসি রোল পড়ল। মুনের খালা বললেন,
তাই না, তোর ছেলেটা তো এখনই বউ পাগল হয়ে গেছে, কত দরদ। রুবাব স্পষ্ট গলায় বলল, কত কষ্টের পর শালারে ম্যানেজ করে বিয়ে করছি। দরদ না থামলে এমনি এমনি আমার বউ আমারই তো দরদ থাকবে। সবাই হাসাহাসি করছে, রুবাব দায় সারা। এদিকে সেজুতির লজ্জায় মরিমরি অবস্থা। সেজুতের গলা জড়িয়ে চোখ বন্ধ খিচে রইল। এই ছেলের মুখে লাগাম নেই, এত চঞ্চল কেন? রুবাব বউকে কোলে তুলে বাড়ির ভিতরে চলে গেল। হলরুমে না থেমে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তাই না এসে চেঁচালেন, ওকে নিচ্ছিস কেন? এখন কত নিয়ম বাকি। রুবাব বিরক্ত সাথে বলল, আবার কি? ওরে কেউ উপহার দেয়, মিষ্টি মুখ করেনি, হল রুমে বসা। তারই না আদেশ দিলেন। রুবাব বউকে সোফায় বসিয়ে বিরক্তমাখা স্বরে বলল, 10 মিনিটের মধ্যে শেষ করো, আমি ওরে নিয়ে রুমে যাব। রুবাবের অবস্থা দেখে আত্মীয় স্বজন হেসে খুন। এমন পাগল জামাই তারা এর আগে কখনো দেখেনি। সেজুতিকে টিপকনি কাটছে সবাই। সেজুতি পারলে লজ্জায় কেটে দেয়। সবার অবস্থা দেখে অন্তরে গিয়ে এলো বন্ধুর কাছে। তোর বউ সারা জীবন পাশে পাবি, কেউ নিয়ে যাচ্ছে না, এত অধৈর্য হচ্ছিস কেন? রুবাব খেপা স্বরে বলল, বিয়া করস নাই তো জ্বালা বুঝবি না। উপহার আর পানচিনির পর্ব শুরু হয়েছে, কিন্তু সে সবার নামই নেই। রুবাবের দাদা পক্ষের মানুষ গ্রাম থাকে। ফুপু দাদিরা বিভিন্ন গ্রামের প্রথা মানেন, করা আদেশে সেই সব পালন করছেন। তারিনেও নিরুপায় তাদের কাছে। 10 মিনিটের জায়গায় ঘন্টা পেরিয়ে গেল। এখনো সবাই আসছে, বসছে, ছবি তুলছে, মিষ্টি খাওয়াচ্ছে, রিং পরাচ্ছে, গলায় চেন পরিয়ে দিচ্ছে। রুবাব দেখতে দেখতে ক্লান্ত না জানি সেজুতি কিভাবে সহ্য করছে। চোখ মুখে রাগ দেখা গেল ওর। গুমোট হয়ে দাঁড়িয়ে রইল এদিকে। অবস্থা বেগতি দেখে অন্তর মুনকে বলল, 9 নম্বর সতর্ক সংকেত চলতেছে মন, যে কোনো সময় ঘূর্ণিঝড় এসে চড়াও হবে, তাড়াতাড়ি ভাবিকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাও। মুন ভাইয়ের দিকে তাকালো তড়িৎ, তারপর ভাবির দিকে। সেজুতির মুখ দেখে তার ভয় হলো। ক্লান্তিতে মুখখানে এতটুকু হয়ে গেছে, কিছু বলতেও পারছে না। স্পষ্ট দেখা যাচ্ছে মিষ্টি কেক খেতে চাইছে সে, তবুও সবাই জোর করে খাওয়াচ্ছে। মুরব্বী মহল বুঝতে পারছে না এসব। মুনকে কালকে ফেস করতে হবে ভাবতে গায়ে কাটা দিল। তার মুখখানে দেখে অন্তর বলল, তোমাকে মেঘা সিরিয়ালে পড়াতে হবে না, কাল তোমার 2 মাত্র ভাই তোমার সাথে যাবে। তুমি শুধু একটা কথা বলবে, আমার উপহার আমার ভাইয়ের কাছে জমা দিন, বিনিময়ে 50% কমিশন তোমার। চিল। অন্তরের কথা হেয়ালি থাকলেও সুরে স্নেহ টের পেল মুন। ওকে বুঝিয়ে দিল, এই কঠিন মুহূর্তে আমি তোমার সাথে থাকব। মুন জানে এটা হেয়ালি নয়, সত্যি অন্তর খেয়াল রাখবে, এমনকি সৈকতেও সাবধান করবে। মনের ভয়টা কেটে গেল। প্রসন্ন হাসল সে, বলল, আমার ভাগের কেক মিষ্টিও যদি খেতে নিতে পারে তবে 100%। অন্তর খুশি হয়ে বলল, এবার তো আমি লোভে পড়ে যাচ্ছি, মাসে এমন 2-1টা বিয়ে পেলে আর চাকরি করা লাগতো না, প্রফেশনাল ভাই হয়ে যাব নাকি? মুন হেসে সেজুতির কাছে গেল, মাকে বলল। সবার অসন্তোষ পরোয়া করে বের করে আনলো সেজুতিকে, ভাইয়ের কাছে নিয়ে বলল, ধরো ভাইয়া, তোমার বউকে তোমার কাছে জমা দিলাম। রুবাব ফোঁস করে নিঃশ্বাস ফেলল। শান্ত হবার বদলে আরো অশান্ত হয়ে গেল। হন হন করে উঠে গেল উপরে। সেজুতি অবাক হয়ে তাকালো। মুন হেসে বলল, ভাইয়ার এসব রাজনীতি পছন্দ না, এই জন্য আমাদের গ্রামের বাড়ির কোনো আত্মীয়দের বিয়েতেও যায়নি কোনোদিন। মুন ভাই বউকে দোতলা নিল, ভাইয়ের রুমে সামনে নিয়ে বলল, আমার জার্নি এইটুকুই ভাবি, তোমার বাদ বাকি জার্নি ভাইয়ার সাথে। আমি দোতলাতেই আছি, কিছু লাগলে ফোন দিও। পরপর ভাইয়াকে ডেকে বলল, ভাইয়া ভাবিকে বুঝে নাও, আমি গেলাম। মুন চলে গেল। সেজুতি চারদিকে চাইল চোখ মেলে। ফুলে ফুলে সাজিয়েছে বেডটা। এক ঝাঁক লজ্জা এসে হানা দিল। রুবাব ঘরে নেই। সেজুতি ঘরের মাঝে দাঁড়িয়ে রইল। খানিক বাদে কেউ একজন ঝড়ের বেগে এসে টেনে নিল কাছে। ঘন উৎফুল্ল হয়ে বলল, আমি তোমাকে পেয়ে গেছি সেজুতি। সেজুতি অবাক হয়ে চাইল। এই ছেলে না সবে রেগেছিল, অথচ এখন মুখে খুশি ছাড়া কিছুই নেই। কি খুশি দেখাচ্ছে ওকে। সেজুতি ছলছল চেয়ে এসে বলল, হ্যাঁ, পেয়ে গেছো। রুবাব ওর কপালে গাঢ় পরশ দিল, তারপর অধরে আবেশে রইল অনেকক্ষণ। পিয়ুষের মাথা বুকে টেনে নীরবতা গা ঢাকলো। শক্ত করে জড়িয়ে বলল, আজ থেকে তুমি আমার, শুধুই আমার সাথেই থাকবে, কোথাও যাবে না। রুবাবের চোখে মুখে পাগলামো। ছেলেটা মেয়েটাকে পেতে কম কষ্ট করেনি, কত সাধনার পর পেল। অবশেষে রুবাবের বিশ্বাস হচ্ছে না, সব স্বপ্ন স্বপ্ন লাগছে। সাধারণ
প্রেম পূর্ণতা পেল মানু মেয়েরা পাগলামো করে। এখানে পাগলামো করছে ছেলে, সে যদি তো কাঁদছে নিচ্চুপে। কত মার খেলো এই ছেলের জন্য, দিনের পর দিন বন্দি থেকেছে, একটুখানি দেখার জন্য, কথা বলার জন্য ছটফট করেছে, কত রাত কাটিয়েছে কেঁদে। অবশেষে পেল তাকে, প্রিয় মানুষটাকে পাবার খুশিতে বিগলিত হলো দুজনেই। ঘরে গেল দুজন, মুগ্ধতা, স্তব্ধতা, ভালোবাসা ঢেউ তুলল মনে ঘরে। বিয়ে, দুই অক্ষরের শব্দ, অথচ এর মাঝে লুকিয়ে আছে জীবন, হাজারো স্বপ্ন, সুখ, ভালোবাসা, নতুন এক পথ চলা। সেই সুখিতা দ্বিগুণ হয় যখন প্রিয় মানুষটাকে পথ চলার সঙ্গী হিসেবে চিরকালের জন্য পাওয়া যায়। এক বুক স্বপ্ন পূরণ হয়। সে সুখ, সে স্বপ্ন পূরণের আনন্দে মেতেছে দুই প্রান্তে থাকা কপোত-কপোতি। রাতভর ঘুম হয়নি সকালের অপেক্ষায়। ভোরের আলো নামতেই মনের বুকটা কেঁপে উঠল। আজই বরবেশে সৈকত আসবে, নিয়ে যাবে ওকে সঙ্গী করে, বধূ করে। আর তো মাত্র কয়েক ঘন্টা, দুপুরে গড়ালেই হাজির হবে। চোখে মুখে চাপা উৎকণ্ঠা দেখা গেল, ঠোঁটের কোণে হাসি ফুটল। পরক্ষণে মন খারাপ হলো, আজ বাবা মাকে ছেড়ে চলে যাবে। সেভাবে আর এখানে থাকা হবে না। এই ঘর, এই পরিবার, সবাইকে ছাড়তে হবে। রাত পোহালেই দেখা পাবো না মাকে। মেয়েদের জীবনচক্র এত অদ্ভুত কেন? দীর্ঘশ্বাস ফেলল মন, হুট করে কান্না পেল। টপ করে কয়েক ফোঁটা জল গড়ালো চোখ থেকে। একটু বেলা গড়াতেই শেখ বাড়িতে হইচই বেঁধে গেল। আজ একটা বিয়ে, একটা বৌভাত। সৈকতে গ্রাম থেকে বরযাত্রী নিয়ে আসবে। সেজুতির বাবা পক্ষ থেকে অতিথিরা আসবে বৌভাতে। হাজার মানুষ জমা হবে, কত কাজ। অনুষ্ঠানে সন্ধ্যাবেলা হবার কথা ছিল, কিন্তু সৈকতরা বউ নিয়ে গ্রামে ফিরবে বলে দুপুরবেলা করা হয়েছে। সন্ধ্যাবেলা হলে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যাবে, পথঘাট নিরাপদ না। মন ঠিকঠাকভাবে দুঃখ প্রকাশ করতে পারল না। তার আগে পার্লারে মানুষরা এসে হাজির। দুটো ব্রাইড সেজুতি মুনির ঘরে আনা হয়েছে। সদ্য স্নাত সেজুতি বেগুনি শাড়ি পরেছে, কি স্নিগ্ধ লাগছে ওকে। মনে খুশি খুশি ভাব ফুটে উঠেছে। মন বলল, ভাবি তোমাকে কিউট লাগছে। সেজুতি একটু হাসলো। থ্যাংক ইউ। গলাটা জ্বলছে ভীষণ। সেজুতির গলা হাত দিয়ে মুখ কুচকালো দেখে মন মুখ চেপে হেসে বলল, আমার কাছে ফুল কভারেজ ফাউন্ডেশন আছে, দিব নাকি ভাবি? সেজুতি প্রথম লজ্জা পেল, লাজুক হাসলো, পরক্ষণে মুখ চেপে হেসে বলল, রাখো, কাল তোমার কাজে দিবে। এবারে মনের হাসি থেমে গেল। আকস্মিক খুকুক করে কেসে উঠল। লজ্জায় গাল লাল হলো। সেজুতির হাসি বাড়িয়ে বলল, ওমা, ননদিনী দেখি লজ্জা পাচ্ছে। এত লজ্জা পেলে তো ফাউন্ডেশন দুটো লাগবে। বিউটিশিয়ানরা মুখ চেপে হাসছে। মন লজ্জায় কাচামুচি করে উঠল। সেজুতি শব্দ করে হেসে উঠল। ঠিক তখন ওকে ডাকতে ডাকতে এদিকে এলো রুবাব। সেজুতি এদিকে আসো তো একটু। সেজুতি চমকে গেল, মুখ নেমে এলো লাজুকতা। রুবাবের সামনে যাবে না ও, তাই অসাড় হয়ে বসে রইল। রুম থেকে উত্তর দিল, আমি সাজতে বসেছি, শেষ করে আসছি। মন ডাকলো, ভাইয়া ভেতরে আসো। রুবাব এলো না। সেজুতি ফির ডাকতে লাগলো। মন ডাকলো, ভাইয়ার বোধ হয় তোমাকে লাগবে, যাও ভাবি। সেজুতির মুখখানা লাল করে এগিয়ে গেল। কদম বাড়াতে তারিনার গলার আওয়াজ শুনে কানে এলো। গলায় হাত দিয়ে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? গলায় কি হয়েছে? রুবাব চোখ মুখ লাল করে কেসে উঠল। সেজুতি গিয়ে দেখল রুবাব ইতস্তভাবে মনের ঘরের দরজা দাঁড়িয়ে আছে, গলায় হাত। সেজুতির হাতও তখন গলায়। তারিনা ভুরু কুচকালেন, কিছু বলতে যাবেন তার আগে রুবাব বলল, সাদাত ভাই ফোন দিয়েছে, সেজুতির সাথে কথা বলতে চাইছেন, তাই ডাকতে এসেছি। সেজুতি, যাও ভাইয়ের সাথে কথা বলে এসো। সকাল গড়িয়ে দুপুর নেমেছে বেলা। শেখ বাড়ির উঠোনে ভোজনের আয়োজন করা হয়েছে। এদিকে খোলা আকাশের নিচে দুটো স্টেজ, একটা বিয়ের, অন্যটা রিসেপশনের ফটো জোন। মানুষ দলে দলে আসতে শুরু করেছে। অন্তর দায়িত্ববান ছেলের মতো দেখাশোনা করছে। রুবাব ও গিয়ে যোগ হয়েছে। সেজুতির সাজ শেষ। সে সিম্পল মেকওভার নিয়েছে, আর অনেকক্ষণ সময় লাগবে। সেজুতির বারবার বাড়ি থেকে লোক এসেছে। সে নিজের ঘরে গিয়ে মায়ের পাশে বসা। মনির চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে বসে আছে। মেয়েটা তখন সবে কন্ট্রোল করছে গালে। সেইক্ষণে কানে এলো হই হুল্লোড়ে কলরব, বর এসেছে, বর এসেছে। মনির বুকটা কেঁপে উঠল। চট করে উঠে বসলো। বিউটিশিয়ান বিরক্ত স্বরে বলল, আপু আপনি নড়বেন না। মন কাপা স্বরে বলল,
আমি বর দেখবো। বলে সব ছেড়ে উঠে জানালা দৌড় দিল। ওই তো মেরুন শেরনিতে বরবেশে সৈকতকে দেখা যাচ্ছে। ঠোঁটের কোণে হাসি টেনে দাঁড়িয়েছে গেটে। কনেপক্ষ আটকেছে, সৈকত নিশ্চুপ। দূর থেকে বরকে দেখে মনে শ্বাস আটকে এলো। কি সুন্দর লাগছে সৈকতকে। মন চেয়ে রইল। এর মাঝে একবার সৈকত এদিকে তাকালো। কি দেখলো কে জানে, ভুরু নাচিয়ে চমৎকার হাসলো। মন বুকে হাত দিয়ে বলল, আমি শেষ। গেটে দুই পক্ষের দ্বন্দ্ব বেড়েছে। সৈকতের দিক থেকে সিফাত, নাহিদ আর সৈকতের অফিস কলিগ কাজিনরা ঠাট্টা করছে। তারা দাবি মানবে না। কনে পক্ষে থেকে মুনের কাজিন মহল দাঁড়িয়ে আছে। সবচেয়ে বেশি তর্ক করছে অন্তর। অন্তর হতাশ সুরে বলল, নাহিদ ভুরু কুচকালো। লাখ টাকা তোর কাছে কত টাকা? হ্যাঁ? নাহিদ সৈকতকে বলল। এই সালা, আজকে বেশি উঠতেছিস না তুই? সৈকত দোতলা ঘরের দিকে তাকিয়ে ধীরে সুরে জবাব দিল। আমার চাঁদ তাদের ভাগে, ওরারই কথা। থেমে বলল, যা চাচ্ছে দিয়ে দে, চাঁদ ভাসুক আকাশে। দ্বিধা তর্কের পর 1050 টাকা মুক্তি পেল সৈকত। শেখ বাড়ি চোখাটে পেরোবার সময় একটা বিজয় হাসি ফুটল ঠোঁটের কোণে। তারপর এলো বিবাহক্ষণ। তখন বিবাহ লগ্ন চলছে। লাল ওনার বড় ঘোমটা টেনে বসা আছে বধূবেশী মন। সামনে নিকাহ পার্টিশন, সহজ বসায় ফুলের দেয়াল। দুপাশে বর কনে, তাদের পাশে সপক্ষীয়রা। বিয়ে পড়ানো হচ্ছে। মনের হাত পা কাঁপছে, চোখে জল, মাথা নিচে করে বসে আছে। তারই না মেয়ের হাত ধরে আছেন। রূপ একটা হাত বোনের মাথায় দিয়ে অভয় দিচ্ছে। সৈকত শান্ত স্বভাবে বসা, তার দৃষ্টি নিচের দিকে। তখন কবুল বলতে বলা হলো। সৈকত চোখ তুলে চাইল। ফুলের ফাঁক গলিয়ে আফসা দেখা পিয়ুষের দিকে তাকিয়ে ঘোর নিয়ে চাইল। ওর বুক কাঁপল, হৃদয় স্পন্দন বেড়ে গেল। আকস্মিক শক্তভক্ত ব্যক্তির মানুষটা চোখে চিকচিক করলো। সে ছলছল চোখে চেয়ে বলল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। সৈকতের ভিতরটা তোলপাড় বইছে, চোখে ঘোর লেগেছে। সেই ক্ষণে রিনরিনে কাঁপানারি কণ্ঠ কবুল ভেসে এলো। চোখের পানি ছেড়ে মায়ের হাত ধরে সৈকতের দিকে চেয়ে কবুল বলল মন। সৈকতের ঠোঁটের কোণে হাসি দেখা গেল। চোখ ছলছল, ঠোঁটে হাসি। সুখী সুন্দর দেখাচ্ছে ওকে। সবাই সমস্বরে আলহামদুলিল্লাহ বলে উঠল। সৈকত টিস্যু দিয়ে চোখ মুছল। মনির শেখ এসে আগলে নিল। রুবাব এসে কাজ চাপড়িয়ে বলল, শেষ অবধি তবে আমার ছোট বোনের জামাই হয়েই গেলি। এবার আমার পা ধরে সালাম কর। সৈকত উত্তর দেবার আগে অন্তর মিষ্টি নিয়ে এলো। রুবাব বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, যা, ডিসকাউন্ট দিলাম, আমার পা ধরে সালাম করা লাগবে না। খালি আমার শালার সাথে কোলাকুলি করে চাইলেই হবে। সৈকত হেসে বলল, শালা আউট অফ ডেঞ্জার হয়ে গেছে, আর কত শোধ নিবি? রুবাব অসন্তোষ সরে বলল, বহুত শোধ। শালা আমারে আগে যেমন জ্বালাইছে এখনও তেমন জ্বালাচ্ছে। আজ বলে কি না সেজু তীরে নিয়ে যাবে, দুদিন পর দিবে। কি অত্যাচার ভাব। বেচারা বইয়ের বিরহে রাগে ফেটে পড়ছে। বন্ধুরা মুখ চেপে হাসলো। সৈকত সত্যি সাদাত থেকে দোয়া নিল। বিনিময়ে সাদাত হেলে করে বলল, আকাশের চাঁদ তবে তোমারই রইল, অনেক ভালো থেকো। সাদাতের মুখ একটা অপ্রতিভ ভাব। ছেলেটাকে ভারী পছন্দ হয়েছিল। রূপ আর সৈকতের তুলনায় সব দিক দিয়ে এগিয়ে সৈকত। বোনের জীবন কেন যে সৈকত এলো না, তার একটা আফসোস রয়েই গেল। দূর থেকে শ্যালকের মুখ দেখে রুবাব ফুঁসে উঠল। ফসফস করে বলল, অন্তর, মিষ্টি আর 2টা বেশি করে খা। সৈকত দোয়া নিয়ে আসতেই বলল, সৈকত, আমি কাল রাতের জন্য টিকিট কাটতেছি, কক্সবাজার যাব। মুনকে নিয়ে বেরিয়ে আসতে পারবি না? সৈকত অবাক হলো। কবে প্ল্যান করলি বললি না? রুবাব নাক লাল করল, বলল, এখনই প্ল্যান করছি, কাল যাব মানে যাব, আগামী 1 মাসও ঢাকা ফিরবো না। বন্ধুরা সবাই কারণটা বেশ বুঝতে পারল। সাদাত টের পেল না তার আফসোসে তাকে বনহীনা করে দেবে। পরের সময়টা সৈকতের কাছে স্বপ্নই মনে হলো। সে বহু আগে দেখা অলিকের মতো। সব যেন অলিকের দৃশ্যের সাথে মিলে গেল। সেই উঠান, সেই স্টেজ, সেই সাজের বধূ। বন্ধ চোখে অলিক ডোরে পরিণয় বাস্তব হলো। নীল কাগজে বুকে গটগট করে লিখল নিজের নামটা। স্বাক্ষর করবার পর তার প্রসন্নতা। তারপর লাল টুকটুকে বউটাকে এনে বসালো তার পাশে। স্টেজের পাশে দুজনা। অলিকের মতো দুজনার মাথায় এক করে ওনা ঢাকা হলো। দুজনের সামনে নকশি আয়না ধরে ভেসে উঠল মেরুন শেরওয়ানি সুদর্শন যুবক এবং লাল বেনারসি পরিধে লাল টুকটুকে বইয়ের মুখখানা। বধূবেশী কন্যার পানে সরাসরি চোখ পড়ল সৈকতের। আয়নার চোখ রাখতে দৃষ্টি আটকে গেল।
গোলাকার মায়া মায়া মুখখানা কি মিষ্টি দেখাচ্ছে, মুখে প্রসাধনী বাহার, তা ভেদ করে উকি দিচ্ছে লাজুকতা। ভারী অস্তরে পল্লবে বারবার ওঠানামা করছে। লাজুক টানা চোখে দৃষ্টি নিজের কলিতে নিবদ্ধ। শৌকতের চোখে চোখ রাখবার সাহসটি হচ্ছে না তার। লজ্জাবধূকে দেখে চোখে ঘোর লাগলো সৈকতের। অলেকের মতো ওইদিকে পাশ থেকে সে যদি প্রশ্ন করল, আয়নায় কি দেখতে পারছেন? সেই প্রশ্নখানের উত্তর দেবার খেয়ালটি নেই সৈকতের। সে তো বিভোর হয়ে আছে তার নারীতে। লোক লজ্জা ভুলে আয়না থেকে চোখ উঠিয়ে ঘাড় গড়িয়ে চাইল সে, যেন আয়না দেখে চক্ষু তৃষ্ণায় মেটাচ্ছে না তার। সে চাওয়া ক্ষণ পেরিয়ে দীর্ঘ হলো। সৈকতে চেয়ে রইল অনিমেষ। তার দৃষ্টি মুগ্ধতা ঝরে পড়েছে। ভরা মজলিসে তার অমন চাহনি থেকে হাসি রোল পড়ল। ঠাট্টা আর হো হই করে পরিবেশ ভারী হলো। এক ভাবি টিপকুনি কাটল। বরমাশাই সেসব খেয়ালিনি। সে মধ্যমণি দেখছে তার হৃদয় হরণীকে। বধূবেশী কন্যা এমনিতে লজ্জা লাল হয়েছে। উপরন্ত আশেপাশ থেকে ভেসে আসা হাসি ঠাট্টা আর বরের অমন চাহনি লজ্জাবতী লতা মতো নুয়ে পড়েছিল যেন। ক্ষণ কাটল অনেক, তারপর ধ্যান ভাঙতে এগিয়ে এলো বন্ধু অন্তর। কাজ চাপড়ে বলল, কিছুক্ষণ পর ডিনার করে বাসায় পাঠিয়ে দিব তোদের। তখন বউকে পাশে বসিয়ে সারা রাত দেখিস। এখন ঘোর সাইরা উত্তর দে। এতে ধ্যান ভাঙল সৈকতে। চারপাশে কত হেসে গড়াগড়ি খাওয়ার দৃশ্য চলছে। বেশ বিব্রত বোধ করলো সৈকত। নড়েচড়ে বসল সে। সে কি অস্বস্তি তার? সৈকতে অবাক হলো। সব যেন স্বপ্নের মতো হচ্ছে। এ যেন স্বপ্নের জীবন্ত রূপ। সে আয়না চাইল এক পলক। মেয়েটা অস্বস্তির পরিমাণ তার থেকে বেশি ঠেকল। সৈকত বোকা হাসলো। টিপকুনি কাটা ভাবি আবার টিপকুনি কাটল। সৈকত আবার চাইল আয়নায়। লাবণ্যময়ী পানে এক নজর দিয়ে উত্তরটা আপনা আপনি বেরোলো। আমার অলিক ডরের চন্দ্রকথা। মর্মন্তটা কেউ বুঝল না, এমনকি মনও না। সৈকতের স্বপ্নের কথা তারও অজানা। না জেনেও সবাই হৈ হৈ করে প্রগাঢ় প্রেম নিয়ে বলা কথাটা কর্ণকুহরে পৌঁছেতে আয়নার বরের মুখখানে চাইল সৈকতের চন্দ্রকথা। দৃষ্টিতে দৃষ্টি পড়ল দুজনার। তৈতে চোখ সরালো লাজুকতায়। এবার তার উদ্দেশ্যে প্রশ্ন করা হলো, আয়না কি দেখতে পারছো মন? নামানো দৃষ্টি আবার তুলল। চাইল সৈকতের পানে। তার ঠোঁটের কোণে লজ্জার সাথে হাসি রেখা ফুটে উঠল। চোখের ভাষা ভিন্ন, স্থির, প্রগাঢ়, অর্থবহ। যেন সে কথায় নয় চাহনিতে উত্তর দিল। সে দৃষ্টি গভীরতা এতখানি ছিল যে সৈকতের হৃদপিণ্ড চলকে উঠল। মুনি স্মিত হেসে বলল, অলেকের মনের উত্তর শোনা হয়নি। এই উত্তরের জন্য সৈকত ভীষণ উদগ্রীব ছিল। উত্তরখানা শুনে সৈকত বিমোহিত। প্রেম সমুদ্র। কথাটা কবার বাজলো কানে, সৈকত টেরও পেল ওর মনের আলোড়ন। মেয়েটা পুরো হৃদয়টাকে নাড়িয়ে দিয়েছে। বিয়ের পর জুতো চুরি পালা এলো। চুরি করছে অন্তর। কায়দা করে জুতা সরিয়ে নিয়ে বাড়ির ভিতরে লুকাতে এলো। লুকিয়ে ফিরবার সময় দেখা হলো রুবাবের বিয়েতে দেখা সেই সুহাসিনীর সাথে। মেয়েটা অবাক হয়ে তাকিয়ে আছে। অন্তর বলল, বরপক্ষ হলে কনে পক্ষের আশেপাশে কি জুতার সন্ধান দিবে ওদের? মেয়েটা প্রথমে বোধহয় বুঝে উঠতে পারেনি। অবাক হয়ে তাকিয়ে রইল। ধাতস্থ হতে নাক ফুলিয়ে বলল, আমাকে মির্জাফর মনে হয় আপনার? অন্তর তৎক্ষণে উত্তর দিল না। বুড়ো কুচকে স্থির চোখে চেয়ে রইল ও কয়েক পল। তারপর হুট করে হেসে ফেলল। দু কদম এগিয়ে মেয়ের নাকে টোকা দিয়ে বলল, না, বেগম লুৎফুন্নেসার মনে হয়। সামনের দিকে হাত আদরল অন্তর। মেয়েটার নাকে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সব মাথার উপর দিয়ে গেল। সেটা আচরণ, কথা সব। লুৎফুন্নেসাকে খানিক বাদে মনে পড়ল সিরাজুদ্দৌলার স্ত্রী। সে সিরাজুদ্দৌলার স্ত্রী হতে যাবে কেন? কোন এঙ্গেলে বলল কথাটা? মেয়েটা চেঁচিয়ে উঠল, সিরাজউদ্দৌলাকে? অন্তর ঘাড় ঘুরিয়ে চাইল। কেমন রহস্য করে হাসলো, তারপর চলে গেল। মেয়েটা ভেবাচিকা খেয়ে ভাবতে বসলো। এখানে 1000 টাকা খসিয়ে নিল অন্তর। সৈকত ক্ষোভ নিয়ে বলল, যত টাকা নিচ্ছি সব সুদে আসলে শোধ না করব, খালি তোর বিয়েটা হতে দে ভাই, আমিও কোনো পক্ষ হব। বিদায়বেলা কান্না রোল পড়েছে। মাকে ধরে কাঁদছে মন। তারিনীও কাঁদছে। রুবাব চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে পাশে। সৈকতের চোয়ালস গম্ভীর। মনের কান্না দেখতে ভালো লাগছে না তার। বোন নেই বলে বিদায় মুহূর্তে ঠিকঠাক অনুভব করতে পারেনি কখনো। তবে এটুকু বুঝতে পারে যে এটা বেশ কষ্টদায়ক মুহূর্ত। মুন শেখ বাড়ির প্রাণ। সে প্রাণ চলে যাচ্ছে, কষ্ট হবারই কথা।
তারই না আর্তনাতে বুক বিঁধল খুব। মনের কান্না দেখে ইচ্ছে হলো বলতে, কষ্ট হলে থেকে যাও, আমি জোর করব না। তাও প্লিজ কান্না করো না, তোমার কান্না সহ্য হয় না আমার। কিন্তু বলতে পারল না। নিয়ম যে নিয়ে যাবার, রেখে যাবার স্বার্থ কি তার? দীর্ঘশ্বাস ফেলল সৈকত। রুবাব বন্ধুর পাশে এসে বলল, তুই আমার বোনটাকে নিয়ে যাবি? সৈকত অসহায় চোখে তাকালো। রুবাব কি বিষণ্ণ কারণ দেখাচ্ছে, চোখ মুখ ঘুমোটো রক্তিম হয়ে আছে। রুবাব অনুরোধের সুরে ফের বলল, প্লিজ তুই ওকে নিয়ে ঢাকায় থাকিস, দূরে যাস না। আমরা ওকে কখনো দূরে রাখিনি। সৈকত বন্ধুর পিঠে হাত দিল। তোদের অফিসের পাশে বাসা নিয়েছি, যখন তখন দেখতে পারবি। মন খারাপ করিস না। রুবাব হুট করে ইমোশনাল হয়ে গেল, গলা কাঁপিয়ে বলল, আমি কখনো মুনের সাথে উঁচু গলায়ও কথা বলিনি। ও সবসময় ভালোবাসাতেই থেকেছে, ওকে ভালোবাসাতেই রাখিস। সৈকত হাসলো একটু। আমার ভালোবাসাতেই আমার বউ হয়েছে, চিন্তা করিস না, আমি ওর খেয়াল রাখবো। রুবাব ফের বলল, মুনের জন্য তোর সাথে আমি খুব রুড হয়েছি। তুই ভাবিস না এতদিন যা করছি তার জন্য তোকে সরি বলবো। আমি সরি নোটে আস্ত একটা বোন দিয়ে দিয়েছি তোকে, কষ্ট দিস না ওকে। সৈকত আকস্মিক জড়িত হলো বন্ধুকে, কৃতজ্ঞ সুরে বলল। থ্যাংক ইউ। রুবাব বন্ধুর পিঠ চাপড়ে বলল, আমার বোনটাকে নিয়ে সুখেই থাক, ওকে খুব ভালো রাখিস। রুবাব নিজেই সৈকতের হাতে বোনের হাত তুলে দিল। তখন ওর চোখ ভিজে এলো। বোনের মাথা চুমু খেয়ে বলল, ভাইয়া আছি সবসময় তোর সাথে, একটু মন খারাপ করবি না। এই শালা রুড হলে বলবি আমায়, বন্ধু টন্ধু মানবো না, গিয়ে হাত পা ভেঙে আসবো। মনির শেখ এসে বিদায় দিলেন। মন কেঁদে মূর্ছা যাবার মতো অবস্থা। শেষে সইতে না পারে সৈকত এসে হাত ধরল ওর। নরম সুরে বলল, চন্দ্রকথা, তুমি আমার সাথে যাচ্ছ দুদিনের জন্যই তো, তারপরই নিয়ে আসবো এখানে। পর হচ্ছে না, এই বাড়ির মেয়ে আছো এবং থাকবেও। কান্না থামাও প্লিজ। গাড়িতে নিয়ে তুলল মুনকে। পিছনে ওরা দুজন বসলো, সামনে অন্তর আর ড্রাইভার। মনের কান্না থামেনি তখনও। সৈকত ওর কাছে ঘেসে বসলো, আলতো হাতে চোখের পানি মুছে দিয়ে বলল, আর কান্না নয়, এবার শান্ত হও। মন জনে এক টুকরো ভরসা পেল। এমন করে ছল ছল চোখে চাইল সৈকতের পানি। সৈকত চোখে চোখ রেখে হাসল, ভরসা দিল। মাথাটা টেনে নিল কাঁধে। মন মাথা হেলিয়ে চোখ বুঝল। সৈকত আলতো হাতে আগলে নিল। মন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। রাত নেমেছে। অন্তরের গাড়িতে উঠে ওদের স্পেস দিতে গাড়ির বাতি নিভেছে। সৈকত অন্ধকারে পথ দেখছে না, চারদিকে ইতিউতি করে বলল, কত দূর এগুলো অন্তর? সবে মিনিট 20 পথ পেরিয়েছে, ঢাকায় এখনো। ধীরে উত্তর দিল অন্তর। সৈকত অবাক হয়ে বলল, আমরা রওনা দিয়েছি, ঘন্টা পেরিয়েছে, আর তুই বলছিস মিনিট 20 রাস্তা। তোরা যাচ্ছিস কোন দিক দিয়ে? অন্তর ক্ষীণস্বরে বলল, মন ঘুমিয়েছে। সৈকত আধারে ঘুমন্ত নববধূর পানে চেয়ে একটু হাসল। হ্যাঁ, কাঁদতে কাঁদতেই ঘুম। অন্তর স্বস্তি নিঃশ্বাস ফেলল, বলল, কাল রুবাবের বাড়ি বউ নেয়ার পর যা কাহিনী হয়েছে তুই মিস করে গেছস। সৈকত আগ্রহ নিয়ে বলল, কি হয়েছে? অন্তর রুবাবের রাগের কথা বলল। সৈকত হেসে ফেলল। শালা একটু বেশি হাইপার হইয়া ও বউরে উদ্ধার করতে পারে নাই। সে যদি ভাবি আর কিছুক্ষণ ওইখানে থাকলে প্যানিক অ্যাটাক কইরা ফেলতো। মেয়েটা কেঁদে কেটে অস্থির। তার উপর পান চিনির নামে যা টর্চার হইছে, কয়েকজন পারলে মাথায় বন্দুক ধরে মিষ্টি খাওয়ায়। দেখে আমার নিজেরই রাগ লাগছিল। অসন্তোষের গলায় বলল অন্তর। সৈকতের ভুরু কুচকালো। পরক্ষণে ভুরু ভাঁজ মিলিয়ে গেল। সে ইঙ্গিত পেল কিছু। এইক্ষণে অন্তরের লম্বা কেচ্ছা শোনানোর মানে ধরতে পারল। সে শান্ত স্বরে বলল, সিফাতের সাথে কথা বলে জানলাম তোদের ওদিকে এর চেয়ে বেশি প্রথা আছে। ইভেন মুরব্বী মহল আগে রওনা হয়েছে তার প্রস্তুতি নিতে। মন কেঁদে কেটে অস্থির। তার উপর লং জার্নি, যেতে যেতে কাহিল হবে। এর উপর এত রীতি পালন করতে হবে। কি পরিমাণ প্রেশার যাবে জানিস? রুবা ভাইপার হইয়া অ্যাটাকও করতে পারি। সৈকত ড্রাইভারকে বলল, চাচা, গাড়ি দ্রুত টানেন, মাঝে লম্বা ব্রেক নিতে হবে। অন্তর উত্তর পেয়ে গেল। প্রথমে চমকে চাইল, পরক্ষণে হেসে বলল, এই না হইলে দোলা ভাই। সৈকত হাসল। তা শালাবাবু, আপনার প্ল্যানটা কি ছিল? ঘরে টুরে 11:30-12টায় পৌঁছাবো। ততক্ষণে মহিলা মণ্ডল ছাত্রভঙ্গ। তবে তাই হোক, আমার 2 মাত্র শালা বলে কথা, মানতেই হয়। মাঝপথে সৈকতের ডাকে ঘুম ভাঙল মুনির। হকচকে উঠে বলল,
আমরা পৌঁছে গেছি। অন্তরার ড্রাইভার গাড়ি বাইরে। সৈকত হেসে বলল, তুমি তো দেখি ভালোই এক্সাইটেড। মন ঘুমজোয়ানি সুরে মুখ কুচকালো। বাজে বকবে না। সৈকত হেসে বলল, চলো। কোথায়, কেন? মনের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, টু সেলিব্রেট আওয়ার ফার্স্ট নাইট। মন বিস্মিত চোখে চাইল। সৈকতের হাত ধরে বের করলো। সম্মুখে চাইতে মন হতভম্ব হয়ে গেল। এক নদীর ধারে ক্যান্ডেল লাইট ডিনার ব্যবস্থা করা হয়েছে। ছোট্ট একটা টেবিল, বেলুন, বাতি। মন অবাক হয়ে চাইতে সৈকত ওকে এগিয়ে নিতে গিয়ে বসালো। টেবিল সাজানো মনের পছন্দের সব খাবার। এক পাশে একটা কেক রাখা, তাতে লেখা ওয়েলকাম টু মাই লাইফ চন্দ্রকথা। মন অভিভূত হয়ে বলল, এসব আমার জন্য? না, মিসেস সাফায়েতের জন্য। কোমল হাসলো সৈকত। মন মুগ্ধ চোখে চারদিকে তাকাতে লাগলো। আকাশে মস্ত বড় চাঁদ, চাঁদের প্রতিবিম্ব এসে পড়ছে নদীর বুকে। এক পালি আলো এসে পড়ছে সৈকতের লাল টুকটুকে বইয়ের মাঝখানে। চাঁদনি আলোতে মনকে চোখ ধাঁধানো সুন্দর লাগছিল। সৈকত মহাচ্ছন্ন হয়ে গেল, স্তব্ধ হয়ে চেয়ে রইল। ঠোঁটের কোণে হাসি বাড়ল। মুখোমুখি চেয়ার থেকে উঠে পাশে চেয়ারটা বসলো। মন চকিতে চাইল। সৈকত অধর বন্ধনে জড়িয়ে নিল। মনকে অরক্তিম করে বলল, আমার চন্দ্রকথা। মন হৃদয় ছলকানিতে কথা বলতে পারল না। চুপটি করে রইল অনেকক্ষণ। হুট করে সৈকতকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। এ কান্না সুখের, ভালোবাসার মানুষকে নিজের করে পাবার সুখ। শক্ত করে জড়িয়ে বলল, আমি তোমাকে হারাইনি তবে? সৈকতের মাথায় হাত রেখে হাসল। বার দুয়েক হারিয়ে ফেলার ভয় পেয়ে মেয়েটা এত কাঁদছে। তবে তার কেমন কান্না করা উচিত? সে তো হাজারবার হারানোর ভয়ে কুঁকড়ে গিয়েছে। কত রাত নিদ্রাহীন কাটিয়েছে। হুট করে বাড়িতে ছুটেছে। ওর থেকে পালাতে যেতে অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙেছে। বিয়ের কথায় হৃদয় ভেঙেছে। কত কষ্টে বিয়ে ভেঙেছে। এই মেয়েটার জন্য বন্ধুর সাথে যুদ্ধ করেছে। মায়ের সাথে বেয়াদবি করেছে। পাগলের মতো পড়ে বিশেষ দিয়েছে। কত হাজার মন ভাঙার গল্প আছে আজকের দিনটা আসার পেছনে। মেয়েটাকে পাওয়ার জন্য সব কিছুর পর সে পেয়েছে, হারায়নি। সে গল্প কি জানে মেয়েটা? জানে না। সৈকত কলু মৃদু স্বরে, চন্দ্রকথা, তুমি আমার জীবনের স্বপ্ন হয়ে এলে, বাস্তব হয়ে ধরা দিলে, প্রেম হয়ে হৃদয় ছুলে, আর বউ হয়ে পূর্ণতা দিলে। স্বপ্ন? ভুরু নাড়ল মন। সৈকত হাসল। হ্যাঁ, স্বপ্ন অলিক। অলিক ডোরে আমি তোমাকে প্রেমের চোখে প্রথম দেখেছি। মন মাথা তুলল, বিস্ময় চোখে চেয়ে বলল, অলিকে কারো প্রেম হয়? প্রেম হয়তো যেমন আমার হয়েছিল তোমার প্রতি, এক দেখার এক পলকেই। আমি স্বপ্ন ভুলে যাই, কিন্তু সে স্বপ্ন ভুলতে পারিনি তোমায়। আমি বারংবার পালাতে চেয়েছি, কখনো পাওয়ার ভয়ে, কখনো হারানোর ভয়ে। কিন্তু আমি পারিনি পালাতে, না তোমার থেকে আর না অনুভূতি থেকে। আমার আকাশে সেই যে অলিক ডোরে চাঁদ এসে বসলো, আর নামলো না কখনোই। ভালোবাসা কমলো না, বরং বেড়ে গেল। আমার মন, ঘর সবটা ছেয়ে গেল চন্দ্রকথায়। প্রগাঢ় প্রেম নিয়ে বলল সৈকত। মন বিমোহিত বাকরুদ্ধ, মুগ্ধতার মুখ ঘিরে গেল। চমৎকারী কথাগুলো জানতো না সে। স্বপ্নপ্রেম, চন্দ্রকথার পেছনকার ঘটনা কি সুন্দর। মন চমৎকৃত হলো। মনটা হুট করে ভালো হয়ে গেল। ওর মন প্রজাপতি উড়িয়ে সৈকত গম্ভীর স্বরে বলল, ভালোবাসি চন্দ্রকথা, সে অলিক ডোর থেকেই। মনের শ্বাসটা আটকে এলো ফির। বারবার কানের ধ্বনি তুলল ভালোবাসি শব্দটা। আবেশে চোখ বুঝল। সৈকত পরমাদের আগলে নিয়ে বলল, হাজার মন ভাঙার গল্পের পর পেয়েছি আমি তোমাকে, আমার চন্দ্রকথা, আমার বউ। রাত করে বাড়ি ফিরে সকল দোষ নিজের কাঁধে তুলে নিল অন্তর। মুরব্বিমহল খেপে ঘুমিয়ে পড়েছে। রাস্তা পরিষ্কার। সুরমা একাই বউবরণ করে ঘরে তুললেন। রাত বেশি হওয়ায় ঘরে পাঠিয়ে দিলেন। অন্তর হাঁপ ছেড়ে ছাদে গেল। যাক, এবার নিশ্চিত সে। নাহিদ বন্ধুকে দেখে বলল, সালা এদের গুলি কেন? কথা পেঁচাইতে পেঁচাইতে জিলেবি বানিয়ে ফেলছি। গ্রামের মুরব্বীরা তো জটিল। অন্তর সার্থকতায় হাসি দিল। দোলা ভাই আপনারে নিয়ে রোমান্টিক ডেটে গেছিল, আমি বৈশা পাহারা দিছি। থেমে বলল, জটিল বইলাই দেরি হইছে, সোজা হইলে তাড়াতাড়ি আসতাম। নাহিদ অন্তরের দিকে তাকালো। অন্তরকে ভীষণ খুশি দেখাচ্ছে। মনি সে সৈকতকে মেনে নেওয়ার পর এমন খুশি দেখেছিল রুবাবকে। সেই খুশিটা এখন ভাসছে অন্তরের মুখে। ছেলেটা মনকে একেবারে বনের জায়গা দিয়ে দিয়েছে।
বন্ধু অন্তরকে দেখেছে অনেক, কিন্তু ভাই অন্তরকে যেন এই প্রথম দেখছে নাহিদ। ছেলেটা সম্পর্ক মর্যাদা দিতে জানে, বোনের পারলে বউয়েরও পারবে না। নাহিদ ভাবুক হয়ে ভাবছিল। অন্তর আকাশের দিকে তাকিয়ে বলল, শুনলাম তুই নাকি আমারে ভিন্ন চোখে দেখা শুরু করছস, ঘটনা কি? নাহিদ অবজের ভান করল। কিসের ঘটনা? অন্তর হেয়ালি করল। শালা টালা হইয়া যাইতাছস নাকি? সৈকত তো বন্ধুর বোনের বিয়া কইরা লোভে পইরা গেছে, সেই লোভে পাপ বানাইতে আমারে পিছে পড়ছে। নাহিদ শান্ত দেখালো। তুই কি ভাবছিস? অন্তরে হেয়ালি গেল না। ভাবলে কি তুই পুলিশ হইয়া শাহাদাতের ভাইরে রোল প্লে করবি? ডান্ডা নিয়ে তারাইয়া গুয়ের ট্যাঙ্কিতে ফেলবি? ওর হেয়ালি দেখে নাহিদ রেগে গেল। শালা কবে সিরিয়াস হবি তুই? তোর চিন্তা আত্মরা হয়ে যেতেছি আমরা, এবার তো সিরিয়াস হয় একটু। অবেচেতন মনে বলে দিল নাহিদ। অন্তর অবাক হয়ে চাইল। আমারে নিয়ে কি চিন্তা করতাছস সবাই? তুই বাপ্পারাজ হয়ে ঘুরবি আর আমরা বাঙ্গায় নাচবো। আকস্মে ফেটে পড়ল নাহিদ। অন্তর হতভম্ব। ওরা কিভাবে টের পেল? সে তো কারো কাছে প্রকাশ করেনি। ইভেন সবার সামনে হাসি খুশি থাকছে। খানিক বাদে স্মরণ এলো, ওর বন্ধুদের তো মন পড়ার ক্ষমতা আছে। বন্ধুদের সব বলা লাগে না, বলার আগে বুঝে ফেলাটা ওদের বন্ধুদের ধর্ম। সৈকতের বিয়ের প্রসঙ্গ তোলার কারণ এতক্ষণে বুঝতে পারল অন্তর। রুবাব ওর আজকাল বেলাও ওকে বলেছিল, অন্তর গোছগাছ শুরু কর, আমাদের বিয়ে শেষ হইলেই তোর পালা। তোর বিয়েটা এবার দিয়েই ছাড়বো। আমরা দুঃখে ভাসবো আর তুই বিন্দাস করবি, তা হবে না। রুবাব ও আজ সকালবেলা ওকে বলেছিল, জীবনের এত গুরুত্বপূর্ণ অধ্যায় বিয়ে, সেই বিয়েতে মানুষ নিজের ভাবনার মতো থাকে, অথচ তার বন্ধুরা তাকে নিয়ে ভাবছে, নিজেদের সাথে তার জীবনে হেতু করতে আপ্রাণ চেষ্টা করছে, আর আরেকজনের নিজের বোনটা বিয়ে দিতে রাজি হয়ে গেছে। নাহিদের চোখ মুখ দেখে ধরে ফেলেছে নাহিদ যে বিয়ের জন্য রাজি। অন্তর আনমনে হাসল। এমন বন্ধু কজনের হয়, ভাগ্য করে পাওয়া যায়। নাহিদ ওকে হাসতে দেখে বলল, এ রাত দুপুরে হুদাই হাসছিস কেন? জিনে ধরছে? ওজা ডাকমো? অন্তর হাসল ফের। ওঝা না, লুৎফুন্নেসারে ডাক। লুৎফুন্নেসা কেডা? ভুরু কুচকালো নাহিদ। অন্তর চুলে ব্রাশ করে বলল, সিরাজউদ্দৌলার বউ। আমার ইতিহাস শেখাতে আসবি না, কাহিনী কি ক? অন্তর মাথা চুলকে বলল, কাহিনী হইল লুৎফুন্নেসারের পছন্দ হয়েছে আমার। নাহিদ অবাক হয়ে অন্তরের দিকে তাকালো। অন্তরের মুখে আড়ষ্টতা। সত্যি পছন্দ হয়েছে কাউকে? একটু হতাশ হলো নাহিদ। এবার সাদাত ভাইয়ের মনের ব্যথা অনুভব করতে পারল। তা সারিয়ে বলল, তুই লজ্জা পাচ্ছিস? দাঁড়া ছবি তুলি, কাল রুবাব আর সৈকতে দেখাবো। লজ্জাবতা অন্তর। অন্তরের গলা ক্যামেরা ঝুলানো ছিল। নাহিদ ওর ক্যামেরায় ওর ছবি তুলল। অন্তর বাধা দিল না, আরও পোজ দিল। নাহিদ শান্ত হয়ে বসলো অন্তরের পাশে। অন্তর ওর পাংশুটে মুখ দেখে বলল, আমারে তোর এতই পছন্দ হয়েছে যে বোন বিয়ে দিতে না পারায় দুঃখের সাগরে ভেসে যাচ্ছিস। নাহিদ প্রতিবাদ করল, আমি বলি নাই যে বোন বিয়ে দেওয়ার জন্য মত দিছি। খালি তোরাই আমার মন পড়তে পারিস, আমি পারি না। নাহিদ অসন্তোষের শ্বাস ফেলল। কিছুক্ষণ চুপ থেকে বলল, তাইলে ওই চ্যাপ্টার ক্লোজ। তোর কথা ক, কেমনি কি? কালকে রুবাবের বিয়েতে দেখতেই ভালো লেগে গেছে, মনে হইতেছে অমন একটা মেয়ে আমার ঘরে থাকলে মন্দ হয় না। রুবাবের বিয়েতে? কে? আমি চিনি নাকি? ছবি আছে, দেখ চিনিস কিনা। নাহিদ থেকে ক্যামেরা নিয়ে রুবাবের বিয়ের দিন তোলা ছবিটা দেখিয়ে বলল, শি ইজ মাই লুৎফুন্নেসা। ছবিখানা দেখে নাহিদ আক্কেল গুরুম হতভম্ব হয়ে গেল। অন্তর উঠে দাঁড়ালো, ক্যামেরা নিয়ে বলল, কিউট না? ওর হাসি থেকে রাগ বেশি সুন্দর। নাহিদ রেগে তাকালো। অন্তর হাসি থামে ধীরে সরে বলল, আই সোয়ার, কালকের আগে আমি কিছু ফিল করিনি। নাহিদ দাঁত কিরমির করে বলল, সালা। বর্তমানে সিরাজউদ্দৌলা আমি, সম্মান দিয়ে কথা বলবি। অন্তর ছাদের দরজা থেকে হাঁটা ধরল। কয়েক কদম এগিয়ে ফির পিছু চাইল। নাহিদকে বলল, হিস্ট্রি রিপিট হলে মন্দ হবে না। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় ভাগ্যক্রমে লুৎফুন্নেসার সাথে দেখা হলো। কন্যামহল না ঘুমিয়ে কোণের এক ঘরে বসে আড্ডা দিচ্ছে। মেয়েটা পানি খেতে বেরিয়েছে রুম থেকে। অন্তরকে দেখে দুপুরের কথা ভেবে রাগ নিয়ে চাইল। অন্তর হাতা থামিয়ে ভুরু কুচকালো। কি খবর না হওয়া বেগম লুৎফুন্নেসা, এত রাগ কেন?
লুৎফুন্নেসা নাক ফুলালো। আশ্চর্য, আপনি আমাকে লুৎফুন্নেসা ডাকতেছেন কেন? অন্তর উত্তর দিল না, স্থির চোখে চেয়ে রইল। লেমন কালার একটা থ্রি পিস পরেছে মেয়েটা, মাথায় ওড়না দিয়ে ঘুমটা টানা, পাঁচকিলে ফাঁক দিয়ে কটা চুল গালে বেয়ে নিচে নেমেছে, মুখে প্রসাধনী লেশমাত্র নেই, শ্যামাবর্ণ মুখ, টানা চোখ, উঁচুর নাকটা লাল হয়ে গেছে রাগে, চাহনিতে রাগ মিশে চোখ ছোট ছোট করে চেয়ে আছে ওর দিকে। অন্তর অবাক হয়ে চাইল, রাগলে কাউকে এত সুন্দর লাগতে পারে? নাক লাল করাতে কি মায়া! খানিক চেয়ে অন্তর বলল, আমার ইচ্ছে। আপনার ইচ্ছেতে সব হবে নাকি? সব হতে কে বলল? কেবল লুৎফুন্নেসা সিরাজের হয়ে গেলেই হবে। শান্ত সুর অন্তরের। লুৎফুন্নেসা ফের নাক ফুলালো। কে সিরাজ? কোন সিরাজ? আমি কোনো সিরাজকে চিনি না। অন্তর চাপা হাসল। সিরাজ হলো লুৎফুন্নেসা না হওয়া বর। মেয়েটার দ্বিধায় পড়ল, কিছুই বুঝল না। ঝগড়া না পড়ে চোখ লাল করলো, ফের নাক ফুলিয়ে বলল, কি আজব কথা বলছেন! আমি কিন্তু ভাইয়াকে বলে দিব। অন্তর কয়েক কদম গিয়ে এলো, ফুলো নাকটা টেনে বলল, আপনার বলা লাগবে না, সবই আমি আপনার ভাইকে বলে এলাম। আপনার ভাই আগে সিরাজকে বেছে নিয়েছে আপনার জন্য। লুৎফুন্নেসার নাকে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। সব মাথার উপর দিয়ে যাচ্ছে তার। কোন সিরাজ? ভাইকে কি বলেছেন উনি? কি হচ্ছে তার সাথে? লুৎফুন্নেসা বিভ্রান্ত হয়ে বলল, ওর চোখের পলক পড়ছে না ঘন ঘন, ওর চোখের পলক পড়ছে ঘন ঘন, ঠোঁট কাঁপছে। সেদিকে তাকে ঠোঁট কামড়ে হাসলো অন্তর। এমন রাগমাখা মুখটা প্রতিদিন দেখতে পেলে মন্দ হয় না। অন্তর লুৎফুন্নেসার বিভ্রান্ত চোখের দিকে তাকিয়ে বলল, মনে হলো এই সপ্তাহে আমরা বিয়ে করছি, আগামী সপ্তাহে হানিমুনে যাচ্ছি। সিরাজের লুৎফুন্নেসা হওয়ার জন্য প্রস্তুত হন। না হওয়া বেগম। অন্তর ঠোঁটের কোণে হাসি চেপে গেল। হুট করে কেন যেন বিয়ের ভূত চেপেছে, বুঝতে পারছে না। প্রেম টেম না, এবার সরাসরি বিয়ে করবে। সৈকতের বাড়ির সামনে বিশাল পুকুর, পুকুরের দুদিকে শান বাঁধানো ঘাটা, পুকুরের দুদিক শান বাঁধানো ঘাট। একটা ঘাটে আয়েশ করে বসে আছে তিন বন্ধু, অপেক্ষা আছে আরেক বন্ধুর। বাড়ির উঠোনে বিশাল ভোজনের আয়োজন চলছে। কোথায় কথা বলার ফুরসত নেই। কাজ আর মানুষের ভিড়ে সৈকত বন্ধুদের সাথে ঠিকঠাক কথা বলতে পারেনি। একটু ফুরসত পেতে ভিড় ঠেলে বেরিয়ে এসেছে। এদিকটা নিরিবিলি আছে, তেমন করে আনাগোনা নেই। রূপ সৈকতকে বলল, সৈকত, আজ যাচ্ছিস তো নাকি? সৈকত ভুরু কুচকালো। কোথায়? রূপ রাগ নিয়ে বলল, কোথায় মানে? তুই কি ভুলে গেলি আজ আমাদের কক্সবাজার যাবার কথা? আমি অলরেডি টিকিট কেটে ফেলেছি, 9টার বাস। ব্যাগ ট্যাগ গুছিয়ে একেবারেই বেরিয়েছি। এখান থেকে ফেরার সময় তোদের নিয়ে যাব। কাল থেকে আজকে ওদের সম্পর্ক ভিন্ন। কাল ছিল বন্ধু, আজ হলো শালা দোলা ভাই। অথচ ভাব পরিবর্তন নেই কিঞ্চিত, আগের মতোই আছে, কোনো জয়তা নেই। শৌকতের গলা চুলকে বলল, ভুলে গিয়েছিলাম। আমি ভাবছিলাম তুই ফান করতেছিস, এখন দেখি হুলস্থুল কাণ্ড বাধাই করে ফেলছিস। বিয়ের পরদিনই হানিমুন, মা ছাড়বে কিনা সন্দেহ। আমি আমার মাকে মানাতে পারলে তুই পারবি না? পারবো, কিন্তু রুয়া ভুরু কুচকালো। সৈকত অন্তরের দিকে ইশারা করলো। এই ব্যাটার মতিগতি ভালো ঠেকছে না। রুবাবের প্রসঙ্গ বদলে গেল। দুজনে কপাল কুচকে তাকালো অন্তরের দিকে। অন্তর স্থির চোখে বাড়ির দিকে তাকিয়ে আছে। এদিকে মনোযোগ নিয়ে ওর অন্য ভাবনায় মত্ত সে। সৈকত ওকে ধাক্কা দিল। এই বেটা, দার্শনিকদের মতো কোন ভাবনায় হারিয়ে গেছস? অন্তরের ধ্যান ফিরল। দুই বন্ধুকে দেখে নিয়ে বাড়ির দিকে চাইল। ব্যস্ত ভঙ্গিতে বলল, এই শালা আইতাছে না কেন? প্রসঙ্গ ঘুরানো থেকে মুখ চাওয়াচি করলো সৈকত। অন্তর গভীর চোখে পরখ করলো বন্ধুকে। অন্তর এদিকে ওদিকে তাকাচ্ছে বারবার। খানিক বাদে ওর ঠোঁটের হাসি খেয়ে গেল। ওর দৃষ্টি অনুসরণ করে তাকালো বন্ধুরা। একদল মেয়ে যাচ্ছে পুকুর পাড় দিয়ে। তাদের কারো দিকে তাকিয়ে আছে অন্তর, কার দিকে তাকাচ্ছে বোঝা যাচ্ছে না। রুবাব আর সৈকত রান্না করে অন্তরের গতিবিধি পরখ করলো। মেয়েগুলো ওদের পাশ কেটে চলে যাচ্ছিল। তখন অন্তর হঠাৎ ডেকে উঠল, এই লুৎফুন্নেসা। মেয়ের দল থেমে গেল। কৌতূহলী হয়ে পিছে ফিরল। ফিরল না কেবল একজন, সে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। কাল রাতে লোকটা অমন কথার পর লুৎফুন্নেসার ভীষণ লজ্জা পড়ে গিয়েছিল। সত্য হোক বা মিথ্যা, অন্তর ওর চোখে চেয়ে বলেছিল কত কথা। কিভাবে বলেছিল, এই সপ্তাহে আমার বিয়ে করছি,
আগামী সপ্তাহে হানিমুনে যাচ্ছি। কি নির্লজ্জ। তবে কোথাও এক যোগসূত্র যে আছে তার টের ধরতে পারল। লজ্জায় সকাল থেকে সামনে আসেনি। বাড়িতে থাকলে যদি সামনে পড়ে এজন্য বেড়েছিল। সামনে রাস্তা দিয়ে না গিয়ে কোনার দিক দিয়ে যাচ্ছিল। সেখানে সামনে পড়তে হলো। লুৎফুন্নেছা পিছু ফিরল না, তাকালো না। রুবাব সৈকত বলল, এই ব্যাটার নজর কার দিকে? সৈকত ঠোঁট চেপে হেসে বলল, তীর একেবারে নিশানায়। রুবাব বুঝল না। অন্তর ঠোঁট চেপে হেসে বলল, না হওয়া বেগম লুৎফুন্নেছা সিরাজ থেকে না পালিয়ে জোহরার মামাকে ডেকে দাও। লুৎফুন্নেছা ইতিহাসে ছাত্রী বলে ন্যানো সেকেন্ড জোহরার পরিচয় ধরে ফেলল। জোহরা নবাব সিরাজউদ্দৌলার আর লুৎফুন্নেছার মেয়ে। লুৎফুন্নেছা মুখখানা আরও লাল হলো। রুবাব কিংবা মেয়ের দল কেউ বুঝল না কথার মর্মার্থ। বুঝল কেবল তিনজন। একজন লাজুক হলো, একজন তার লজ্জায় মুগ্ধ হলো, আরেকজন অবাক হলো। এ শালা তো রকেটের গতিতে চলছে। মেয়েদের দল হাতা ধরল। সৈকত প্রশ্নবিদ্ধ চোখে চাইল। সে চাহনি বুঝে অন্তর গলা ছেড়ে কেসে বলল, আমি নাহিদের সালানামা কবুল করে ফেলছি। এতক্ষণ না বুঝলো, এবার বুঝলো রুবাব। খুশিতে লাফিয়ে উঠল। সিরিয়াসলি? সাব্বাস, এতদিনে একটা কাজের কাজ করছস। এবার বিয়া করে তিনজন একলগে কান্দু। সৈকত হৈ হৈ করে উঠল, কাজ চাপড়ে বলল, আইসিইউতে না যাও সিরিয়াস হইলি তবে। ধন্য সিরাজউদ্দৌলা। অন্তর বলল, একদিন বিয়া কইরা মাথা খাইছস, এবার আমি রাজি হইছি। এসব প্রেম আমার দ্বারা হবে না, আমি সোজা বিয়ে করব, তাও এই সপ্তাহে। কিভাবে ব্যবস্থা করবি তোদের ব্যাপার। হানিমুন নিয়ে হাজারো স্বপ্ন সাজানো রুবাব খুশিতে গদগদ হয়ে বলল। সৈকত, আজকে যাওয়া ক্যান্সেল। অন্তরের হইলে একসাথে যাব। যেতে যেতে শ্রবণেন্দ্রিয় সজাগ করে সবটা শুনল লুৎফুন্নেছা। এতক্ষণ ঘটনা বিশ্বাস হলো। সে ভেবেছিল অন্তর নিচক ফ্লার্ট করছে, কিন্তু ভাইয়ের পক্ষ থেকে যে প্রস্তাব গিয়েছে অজানা। যেভাবে কথা বলল মনে হচ্ছে সত্যি এ সপ্তাহে বিয়ে হয়ে যাবে। বুক কেঁপে উঠল লুৎফুন্নেছার। তৈতে ঘাড় ঘুরে চাইল, দেখল প্রাণবন্ত পুরুষ তার পানে চেয়ে আছে। গভীর চাউনি, চোখাচোখি হতে কিভাবে যেন হাসল। হৃদয়স্পন্দন থেমে গেল মেয়েটার, শ্বাস আটকে এলো। তৈতে চোখ সরালো, ছুটে পালালো। অন্তর শব্দ করে হেসে ফেলল। নাহিদ এলো এর মাঝে। রুবাব আর সৈকত ওকে ঘিরে ধরল। রুবাব গম্ভীর মুখে বলল, নাহিদ, অন্তর, আজ তোরা দুজনই আমাদের বাসায় ফিরবি। কাল আমি আর সৈকত মিলে বিয়ার কথা উঠাবো। তোরা জাস্ট নিজেদের সিদ্ধান্তে অটল থাকবি, বাদ বাকি ম্যানেজের দায়িত্ব আমাদের। নাহিদ অবাক হয়ে বলল, তোর না আজ হানিমুনে যেতেছিস তোরা? রুবাব ধীর স্বরে বলল, আগে অন্তরের বিয়ে, তারপর বাকি সব। সৈকত অন্তরকে বলল, আমার বিল্ডিংয়ে দোতলা একটা বাসা খালি আছে। বিয়ে শাদি করে বউ নিয়ে উঠে যা। বিবাহিত জীবনের দুঃখ লাভ করবো দুজন একসাথে। নাহিদ এসে অন্তরের পাশে দাঁড়ালো। অন্তর হেয়ালি করল। বোন তো দিয়া দিতাছস, এখন পারলে জ্ঞানও দিতে পারিস। নাহিদ গম্ভীর মুখে বলল, এবার যদি তোর জীবন না দৌড়ায় তবে আমি সাদাত ভাইয়ের রোল নিয়ে তোর দৌড়ানি দেবো। নেক্সট ইয়ার যদি বিসিএস না হয় তবে আমি বোন নিয়ে চলে যাবো, কিন্তু কয়ে দিলাম। অন্তর সবসময় আফসোস করত বন্ধুর বোনের অভাবে বিশেষ ক্যাডেট হতে পারল না। জীবন থেমে গেছে। নাহিদ সে কথাই টানল। অন্তর নিশ্চুপে হাসল। তার চোখে লাগলো বন্ধুর উৎফুল্লতা। বন্ধুদের চিন্তা নাহিদের রাজি হওয়া, রুবাবের হানিমুন ক্যান্সেল করা, সৈকতের সবটা ম্যানেজ করা, সব কিছুই সে ধাক্কা দিল। হৃদয়ে প্রশান্তি ছুল, প্রাণ ভরে এলো। নিজের ভাগ্যকে আরেকবার ধন্যবাদ দিল। কি সুন্দর ভাগ্য তার। ভাগ্য সুন্দর না হলে এমন বন্ধু মিলে না। সে ভাগ্যবান। জীবন সুন্দর। অন্তর বন্ধুদের দিকে তাকিয়ে হাসলো, বিড়বিড় করে বলল, এমন বন্ধু থাকলে জীবন কখনো অসুন্দর হইতে পারে না।